রাঙামাটির লংগদুতে পরিবহন ব্যবসাকে কেন্দ্র করে জেএসএস খুন করে নয়নকে, দাবি পরিবারের। প্রশাসনের সহায়তায় চলে তাণ্ডব, অভিযোগ পাহাড়িদের। চলছে অর্ধদিবস অবরোধ। ঈদে লঞ্চের টিকিট বুকিং শুরু কাল। কালোবাজারে ঠেকাতে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা, জানালেন লঞ্চ মালিকরা। মাত্রাতিরিক্ত দূষণে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের কবলে ঢাকা। জনজীবন দুর্বিষহ। অতিরিক্ত জনসংখ্যার চাপ আর সবুজের সংকটই কারণ বলছেন বিশেষজ্ঞরা। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে ক্ষতির মুখে কক্সবাজারের পর্যটন শিল্প। ঝড়ে ক্ষতিগ্রস্ত সৈকতের বহু ব্যবসা প্রতিষ্ঠান। ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি। এবং গ্রীষ্মকালীন সুস্বাদু ফল লিচুতে ছেয়ে গেছে রাজশাহীর বাজার। ঝড় ও শিলাবৃষ্টিতে নষ্ট হওয়ায় বেড়েছে দাম, দাবি ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এসবার বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। পাহাড়ি বাঙালিদের পাল্টাপাল্টি অভিযোগে অশান্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি। এতে গত 7 দিনেও রাঙামাটির লংগদুর অস্থিরতা না কেটে বরং জটিল আকার ধারণ করেছে। পরিবহন ব্যবসাকে কেন্দ্র করে নুরুল ইসলাম নয়নকে জেএসএস সন্ত্রাসীরা হত্যা করেছে বলে অভিযোগ তার পরিবারের। অন্যদিকে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করতে প্রশাসনের সহায়তায় বসতি স্থাপনকারীরা পাহাড়িদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে আদিবাসীরা। রাঙামাটির লংগদু থেকে শাকাওয়াত ত্রিপুর ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে। নুরুল ইসলাম নয়ন যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও মোটরসাইকেল যাত্রী বহনের পাশাপাশি মহেন্দ্র পরিবহনের লাইনম্যান হিসেবেও কাজ করতেন। জেএসএস এর বিভিন্ন সভা সমাবেশে মহেন্দ্র পরিবহনে লোকনায়ককে কেন্দ্র করে স্থানীয়দের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। আমার স্বামীর হত্যা করছে, আমি হত্যার বিচার চাই। জেএসএস এর আরো কিছু লিডার আছে, এদের সাথে প্রায় সময় ভেজাল হতো। এলাকার মানুষ সবাইকে নিরীহভাবে ধরে নিয়ে যাচ্ছে পুলিশেরা, বাসার আশেপাশে কাউকে থাকতে দিচ্ছে না। নয়নকে হত্যার জের ধরে অস্থির হয়ে উঠেছে রাঙ্গামাটির লংগদু উপজেলা। পুড়িয়ে দেওয়া হয় পাহাড়িদের কয়েকশো বসতঘর। রাজনৈতিকভাবে কোণঠাসার পাশাপাশি ভূমির দখল নিতে প্রশাসনের সহযোগিতায় বাঙালিরা তাণ্ডব লীলা চালিয়েছে বলে অভিযোগ করছেন পাহাড়িরা। এখানে কিছু কুচক্রী মহল আছে, কিছু ক্রিমিনাল আছে যা শান্তিকে বিনষ্ট করার জন্য অবশ্যই তারা ষড়যন্ত্রে লিপ্ত থাকে। তাদের কাছে স্প্রে ছিল, গান পাউডারের মতো কিছু ছিল বা পেট্রোল ছিল। এগুলো পরিকল্পনা না থাকলে কিন্তু এগুলো আসলে সম্ভব না। তবে প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলছেন পার্বত্য অঞ্চলের পরিস্থিতি ঘোলাটে করে ফায়দা হাসিলের চেষ্টা করছে একটি সন্ত্রাসী গ্রুপ। তারা জানান এসব ঘটনার সাথে প্রশাসনের একটু জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। নয়নের ঘটনায় খাগড়াছড়িতে মামলা হয়েছে এবং পরবর্তীতে এখানে যে ঘরবাড়ি ভাঙচুর হয়েছে এই বিষয়ে আমাদের লংগদুতে মামলা হয়েছে। এই মামলা তদন্ত চলছে। এখানকার যে সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি যে রয়েছে, এটাকে ভেস্তে দেওয়ার জন্য কোনো পক্ষের কোনো কুচক্র এখানে সফল হতে দেওয়া যাবে না। উত্তেজনাকর পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে লংগদু এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন রয়েছে। কমল দে, সময় সংবাদ, লংগদু, রাঙ্গামাটি। লংগদুতে পাহাড়িদের বসতবাড়ি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাহাড়ি ছাত্র পরিষদের ডাকে অর্ধদিবস অবরোধ চলছে। সকালে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি, তবে অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক আছে। খাগড়াছড়ি শহরের বিভিন্ন দোকানপাট, ব্যবসার প্রতিষ্ঠান এখন পর্যন্ত বন্ধ রয়েছে। রাঙামাটিতেও পাহাড়ি ছাত্র পরিষদের ডাকে অবরোধে সড়কপথে দূরপাল্লার কোনো যান চলছে না। দুই জেলার নৌপথেও যোগাযোগ বন্ধ রয়েছে। পাহাড়িদের বসতবাড়ি পুড়িয়ে দেয়া এবং ইউপিডিএফ এর মিছিল থেকে 2 কর্মীকে আটক করায় এই অবরোধের ডাক দিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ। এখন খুব ভোগান্তির মধ্যে আছি আর কি। গাড়ি ঘোড়া চলতেছে না, ইভেন অটো চলতেছে না। সকালবেলা পাঞ্চুরি যাওয়ার জন্য বের হলাম, বের হয়ে দেখতেছি অবরোধ নাকি ডাকছে, তো যেতে পারতেছি না। এখন তো ভোগান্তির ভিতরে, এখন তো গাড়ি যাইতেছে না, যেহেতু যাবো কিভাবে। পাহাড়িদের বসতবাড়ি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় অর্ধদিবস অবরোধ পালন করছে পাহাড়ি ছাত্র পরিষদ। এই মুহূর্তে খাগড়াছড়িতে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি চলে আছি তার কাছে। কমল।
ইমতিয়াজ, পাহাড়ি ছাত্র পরিষদের ডাকা অর্ধ দিবস যে অবরোধ তার শেষ প্রান্তে এসে কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে খাগড়াছড়ির জীবনযাত্রা। অত দূরপাল্লার যানবাহন চলাচল করছে না, কিন্তু অভ্যন্তরীণ যে যানবাহন বা জীবনযাত্রা বা যে ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট খোলা তার স্বাভাবিকভাবেই শুরু হয়েছে সকাল 10টার পর থেকে। আপনি দেখতে পাচ্ছেন যে খাগড়াছড়ির যে গুরুত্বপূর্ণ যে এলাকা শাপলা চত্বর, সেই শাপলা চত্বর জীবনযাত্রা কেমন, প্রচুর টমটম এবং রিক্সা ভিড় করে আছে এবং সেই সাথে এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠান দোকানগুলো রয়েছে সেগুলো 10টার পর খুলেছে। অর্থাৎ যেহেতু জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে এই যে ধর্মঘট আহ্বানকারী পাহাড়ি ছাত্র পরিষদ বা ইউপিডিপি কিন্তু মাঠে নামতে পারেনি। শুধুমাত্র সকালের দিকে তারা তাদের যে অধ্যুষিত এলাকা রয়েছে স্বনির্ভর এলাকা, সেই স্বনির্ভর এলাকায় তারা বের হয়ে একটি টায়ার জ্বালানোর চেষ্টা করে এরপর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিরোধের মুখে তারা সরে যেতে বাধ্য হয়। এরপর থেকে কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাত্রা শুরু করে। তবে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করে না, যেমন এখান থেকে রাঙ্গামাটির বাগাইছড়ি, বাগাইহাট, সাজেক কিংবা লংগদু, অপরদিকে পানছড়ি সহ যে আশপাশের উপজেলাগুলো রয়েছে সে উপজেলাগুলির যে যানবাহন চলাচল তা এখনো বন্ধ রয়েছে। 12টার পর শুরু হবে বলে যে পরিবহন মালিকরা আমাদেরকে জানিয়েছেন। এর একটি বিষয় যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমরা নিরাপত্তা ব্যবস্থা দেখেছি অতিরিক্ত রকমের কড়াকড়ি অবস্থা রয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়, প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় কিন্তু পুলিশের একাধিক টিম যেমন মোতায়েন রয়েছে, তেমনি নিয়মিত টহলের অংশ হিসেবে টহল দিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এবং একই সাথে কিছু কিছু এলাকায় কিন্তু বিজিবিকেও দেখেছি পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করতে। যেহেতু পাহাড়ি এলাকায়, যেহেতু 3 পার্বত্য জেলার মধ্যে সেনাবাহিনী নিয়মিত টহল থাকে, তারই অংশ হিসাবে আজও তারা টহল দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং বলা চলে যে স্বাভাবিক যে জীবনযাত্রা তা অনেকটা স্বাভাবিক। তবে সকালের দিকে আমরা দেখেছি তেমন কোনো যানবাহন চলাচল করেনি, দোকানপাট খুলেনি, ওই অবস্থায় ছিল। কিন্তু বেলা যত গড়িয়েছে তত যেন স্বাভাবিক হতে শুরু করেছে এই খাগড়াছড়ির জীবনযাত্রা। বিশেষ করে আমরা দেখেছি শহরের প্রবেশমুখ চেঙ্গির মোড়, স্বনির্ভর, 5 মাইল এলাকা এবং সে সাথে শাপলা চত্বর, সেটা নারিকেল বাগান, ডিসি আদালত পাড়া এলাকা, সবগুলি এলাকায় দেখেছি আমরা অনেকটা জীবনযাত্রা স্বাভাবিক। তবে তেমন কোনো প্রতিক্রিয়া পড়েনি। বিশেষ করে বলা হচ্ছে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নজরদারি রয়েছে, বিশেষ করে পুলিশ মোতায়েন রয়েছে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে এবং সে সাথে সেনাবাহিনী টহল দিয়ে যাচ্ছে। আর এরই প্রেক্ষিতে ধর্মঘট আহ্বানকারীরা কিন্তু তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি যানবাহন চলাচল প্রতিবন্ধকতায়। তবে দূরপাল্লার বাস চলাচল না করা বা অন্যান্য যানবাহন চলাচল না করে সাধারণ মানুষদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছিল। বিশেষ করে যারা অফিসগামী যাত্রী ছিল তারা জানেন যে বিভিন্ন উপজেলায় গিয়ে তারা অফিস করে তাদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয় কাঙ্ক্ষিত যানবাহন না পাওয়ায়। তো ইমতিয়াজ, এখন পর্যন্ত বলা চলে যে অবরোধের সময় যত শেষ হয়ে আসে তত যেন জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে। ইমতিয়াজ, এখন পর্যন্ত আমার কাছে ছিল পাহাড়ি ছাত্র পরিষদের ডাকা অবরোধের খাগড়াছড়ি থেকে সর্বশেষ। দর্শক, পাহাড়িদের বসতবাড়ি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় অর্ধ দিবস অবরোধ পালন করছে পাহাড়ি ছাত্র পরিষদ। আর সে খবরাখবর জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী কমল দে। কাল থেকে শুরু হচ্ছে ঈদে ঘরমুখ নৌযাত্রীদের লঞ্চের কেবিনের টিকিট বুকিং। যাচাই বাছাই শেষে টিকিট বিক্রি শুরু হবে 13 জুন থেকে। কেবিনের টিকিট যাতে কালোবাজারে না যায় সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে লঞ্চ মালিকরা। 15 জুন থেকে স্টিমারের কেবিন বুকিং শুরু হতে পারে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। ঢাকা বরিশাল নৌপথে লঞ্চের কেবিনের টিকিট সাধারণ সময়ই পাওয়া খুব কঠিন। আর ঈদের সময় কেবিনের একটা টিকিট যেন অনেকটা সোনার হরিণ। এ কারণে কবে অগ্রিম টিকিট ছাড়া হবে সে খবর জানতে রমজানের শুরু থেকেই যাত্রীরা যোগাযোগ শুরু করেন বুকিং কাউন্টারে। তবে মঙ্গলবার থেকে কেবিনের বুকিং স্লিপ জমা নেওয়া শুরু হবে বলে জানান লঞ্চ মালিকরা। আর 3য় শ্রেণীর টিকিট দেয়া হবে ভ্রমণের দিন। জমা নেওয়া বুকিং স্লিপগুলো যাচাই বাছাই করা হবে। এরপর 17 রমজান থেকে শুরু হবে কেবিনের অগ্রিম টিকিট বিক্রি, চলবে 19 রমজান পর্যন্ত। যাত্রীগণের সুবিধার্থে আমরা আমাদের লঞ্চের কেবিনের টিকিট অনলাইনে বিক্রি করি। কেবিনের টিকিট যাতে কালোবাজারে না যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন এই লঞ্চ মালিক। আমরা নিজস্ব তত্ত্বাবধানে টিকিট বিক্রির ব্যবস্থা করিয়া থাকি, এবারও সেই ব্যবস্থাই থাকবে। বরাবরের মতো সরকার নির্ধারিত মূল্যেই কেবিনের টিকিট বিক্রি হবে। ঈদের 1 সপ্তাহ আগে স্টিমার সার্ভিসের বিশেষ ট্রিপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তা। বিআইডব্লিউটিসির স্টিমারের কেবিনের অগ্রিম বুকিং 15 জুন নাগাদ শুরু হতে পারে। এই টিকিট পেতে হলে বিআইডব্লিউটিসি ঢাকাস্থ প্রধান কার্যালয় রকেট রিজার্ভেশন শাখায় যোগাযোগ করতে হবে। এবারিতে ঢাকা বরিশাল রুটে 3টি ডে সার্ভিস সহ মোট 20টি লঞ্চ ও 6টি স্টিমার চলাচল করার কথা রয়েছে। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। প্রস্তাবিত বাজেটে কোনো সমস্যা থাকলে তা সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক এবং ঢাকার সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী কথা বলেন। ইফতারের আগে জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, রেলমন্ত্রী মুজিবুল হক সহ রাজনীতিবিদরা এতে অংশ নেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, অবৈধ ক্ষমতা দখলকারীরা কখনোই দেশের উন্নয়ন করতে পারে না। তিনি বলেন, নবম ওয়েজ বোর্ডের আওতায় ইলেকট্রনিক মিডিয়াকে আনা প্রয়োজন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে। সব থেকে বড় বাজেট 4,266 কোটি টাকার বাজেট আমরা দিয়েছি। এত বড় বাজেট আর কখনো কেউ দেয়নি। বাজেট পেশ করা হয়েছে, পার্লামেন্টে আলোচনা হবে, হয়তো কারো কিছু সমস্যা থাকতে পারে, নিশ্চয়ই তা আমরা সেটা দেখব, সমাধান করব। নীতিহীন সাংবাদিকতা, যেটাকে বলা হয় হলুদ সাংবাদিকতা, সেটা কিন্তু কখনো গ্রহণযোগ্য না কারো কাছে। কারণ এর ফলে আসলে দেশেরও ক্ষতি, জাতিরও ক্ষতি, মানুষেরও ক্ষতি। মালিকরা যখন ওয়েস্ট বোর্ডের তাদের সদস্য দেবেন এবং ওয়েস্ট বোর্ডের সুপারিশগুলি দেখবেন, ওয়েস্ট বোর্ড চালু হবে এবং আমি চাই প্রত্যেক সংবাদপত্র বা সংবাদপত্রের মালিক তারা এই ওয়েস্ট বোর্ড মেনে চলবে। ইলেকট্রনিক মিডিয়া তারা আসলে না ঘাটকা অবস্থায় আছে, কাজে তাদেরও আমি মনে করি একটা নীতিমালার ভিতরে থেকে এবং তাদেরও এই ওয়েস্ট বোর্ডের সাথে সামিল হওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি। 2001 সালে বিএনপি জামাত জোট বেঁধে যখন ক্ষমতা আসলো, তখন এদেশে কি অবস্থা সৃষ্টি করেছিল। আপনার সাংবাদিকরাও তখন কোনো সংবাদ পরিবেশনও করতে পারেন নাই। দক্ষিণ অঞ্চলে কোনো সাংবাদিক টিকতে পারে নাই। তাদের উপর যে অকথ্য অত্যাচার, নির্যাতন হয়েছে এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়েছে। মালিবাগে স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় মেয়ে ঐশীর মৃত্যুদণ্ডের রায় কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে হাইকোর্ট। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আফজাল, কিছুক্ষণ আগেই হাইকোর্ট সেই রায়টি দিয়েছে, যে রায়ে বলা হয়েছে যে ঐশীকে যে তার বাবা মাকে হত্যার দায়ে বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিয়েছিলেন, সেই রায়টি কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং আদালত যেটি বলছেন যে ঐশী যে তার বাবা মাকে হত্যা করেছে এটি এটা প্রমাণিত হয়েছে, কিন্তু তার বিভিন্ন দিক বিবেচনা করে শারীরিক, মানসিক অর্থাৎ 5টি দিক আদালত বিবেচনা করেছিলেন তার সাজা কমানোর ক্ষেত্রে। এবং আদালত যেটি বলার চেষ্টা করেছিলেন যে শুরু থেকেই অর্থাৎ ঐশী যখন তার বাবা মাকে হত্যা করেন তখন তার মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তিনি বিভিন্ন মাদকাসক্ত ছিলেন এবং এর পরেও তিনি এখনো যেহেতু কারাগারে রয়েছেন, সেই কারাগারে থাকা অবস্থাতেও তার মানসিক অবস্থা তিনি সুস্থ নন। যার কারণে এই ধরনের 5টি দিক বিবেচনা করে ঐশীকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন তারা এই রায়ে আংশিকভাবে সন্তুষ্ট হয়েছেন, কারণ তার যে অপরাধ, সেই অপরাধটি তারা প্রমাণ করতে পেরেছেন। তবে যেহেতু তার সাজা হয়ে কমে গেছে, সেই সাজা কমার বিষয়টি তারা উচ্চ আদালতে আপিল করবেন কিনা সেটি তারা পরে দেখবেন। যদিও ঐশীর আইনজীবী তারা বলছেন যে তারা এই রায়ে ন্যায় বিচার পাননি এবং তারা যেটি বলার চেষ্টা করছেন যে রায়টি যখন পূর্ণাঙ্গ আকারে তারা হাতে পাবেন তখন তারা এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবেন। 2013 সালের আগস্টে রাজধানীর মালিবাগে মূলত পুলিশ দম্পতি হত্যা হয় এবং সেই হত্যার ঘটনায় তার মেয়ে ঐশীকে অভিযুক্ত করা হয় এবং এই ঘটনায় মূলত আলোড়ন তৈরি হয় যে আসলে একজন মেয়ে তার বাবা মাকে কিভাবে হত্যা করে। এবং এর ঘটনাটির বিচার শেষে 2015 সালে ঐশীকে যাবজ্জীবন মৃত্যুদণ্ড দিয়েছিলেন ঢাকার বিচারিক আদালত। তখন থেকে মূলত একটি বিষয় আলোচনা চলছিল যে ঐশী যখন তার বাবা মাকে হত্যা করে তখন তার বয়স কত ছিল, তখন তিনি শিশু ছিলেন কিনা, এবং শিশু হলে শিশু আইনের বিচারের ক্ষেত্রে আরেকটি যে বিধান রয়েছে সেটি তার ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তো আজকে হাইকোর্ট যথার্থই বলেছেন যে তার যে বয়স, সেই বয়সটি তার 18 বছরের বেশি ছিল যখন তিনি তার বাবা মাকে হত্যা করেন, অর্থাৎ 2013 সালে তার বয়স 18 বছরের উপর ছিল। এবং সেই দিকটি বিবেচনা করেই ঐশীর যে মৃত্যুদণ্ডের রায় সেটি কমিয়ে এবং তার শারীরিক, মানসিক এবং স্বাস্থ্যগত দিক বিবেচনা করে তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তো এখন যদিও দুপক্ষ থেকেই বলা হচ্ছে তারা এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবেন, ততদিনে আসলে দেখার বিষয় যে তারা আসলে কি করেন। তো এই ছিল ঐশীর রায়ের বিষয়ে হাইকোর্ট থেকে সবশেষ খবর। ইমতিয়াজ।
দর্শক, মালিবাগে স্ত্রী সহ পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় মেয়ে ঐশীর মৃত্যুদণ্ডের রায় কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে হাইকোর্ট। আর সেই খবরাখবর জানাতে আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী আফজাল হোসেন। চলে যাচ্ছি পরের খবরে। 2017-18 অর্থবছরের প্রস্তাবিত বাজেট তৈরি পোশাক শিল্প বান্ধব হয়নি, তবে আলাপ আলোচনার মাধ্যমে এ খাতের সব সমস্যার সমাধান হবে বলে মনে করে বিজিএমইএ। প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এমন পর্যালোচনার কথা জানায় সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান। এ সময় আগামী 2 বছরের জন্য উৎসে কর শূন্যতে নামিয়ে আনার পাশাপাশি কর্পোরেট কর হার 10% নির্ধারণেরও দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে অসন্তোষজনক রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয় পরিস্থিতির কারণে দেশে অর্থনীতি ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানায় পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন। বিশ্ব অর্থনীতি ভালো নেই, আমাদের অর্থনীতিও ঝুঁকির মধ্যে রয়েছে। আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান দুটি খাত রপ্তানি খাত ও প্রবাসী আয়, কোনোটারই পরিস্থিতি সন্তোষজনক নয়। আজকে পর্যন্ত আমরা যে অবস্থায় আছি সেই অবস্থায় আমি বলতে পারবো না যে এটা তৈরি পোশাক শিল্প বান্ধব, তবে আমি অবশ্যই আশা করতে পারি যে ওনারা এটা সুবিবেচনায় নিয়ে আগামী এই আলোচনার মধ্যে কিছু না কিছু একটা করবেন। চলতি বাজেটে সারা দেশে কেবল টিভি ডিজিটালাইজেশনের ঘোষণাকে স্বাগত জানালেও বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে এই কাজ করা কঠিন হবে বলে মন্তব্য করেছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন কোয়াব। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এমন দাবি করা হয়। ডিজিটাল নেটওয়ার্কিং সিস্টেমে নানা প্রযুক্তির সম্মিলন থাকায় বাস্তবায়নের সময় বাড়ানো ও সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানায় এই খাতের ব্যবসায়ীরা। 2018 সালের জুন মাসের মধ্যে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে কেবল টিভির ডিজিটালাইজেশন করার ঘোষণাকে স্বাগত জানিয়েছে কেবল অপারেটরদের সংগঠন কোয়াব। তবে 2019 সালের মধ্যে সারা দেশে এই ব্যবস্থা চালু করা কঠিন হবে বলে মনে করে সংগঠনটি। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটি তাদের বক্তব্য তুলে ধরে। আপনারা তো বসে থাকবেন না, এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে জুন মাসের মধ্যে। এটা আপনাদেরকে অবশ্যই ডিজিটালাইজেশন করতে হবে, নাহলে অ্যানালগে আপনারা সিগন্যাল দেখতে পাবেন না। যখন আমি আপনাকে বক্সটা সরবরাহ করতে পারবো না, তখন কি করবেন? আপনার অ্যানালগ সিগন্যালটা বন্ধ থাকবে। ডিজিটাল নেটওয়ার্কিং এর যন্ত্রপাতি আমদানিতে শুল্ক মওকুফের পাশাপাশি কোয়াবের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটি গঠনের দাবি জানানো হয়। আমাদের যদি সরকার আমাদেরকে অল্প ইন্টারেস্টে যদি লোন দেয়, ইনশাল্লাহ আমরা 5 বছর মেয়াদি যদি আমাদেরকে লোন প্রদান করে 5 বছর লাগবে না, আমরা 5 বছরের আগে আমরা লোন পরিশোধ করে দেবো, এটা আমরা গ্যারান্টি দিয়ে দেবো। মন্ত্রী মহোদয় 1 বছরের কথা বলেছে, এটা 2 বছর হোক 3 বছর হোক, আমরা যেন এটা সফল বাস্তবায়ন নিতে পারি। শতভাগ ডিজিটালাইজেশন করতে প্রতিবেশী দেশ ভারতের মতো টেলিকম রেগুলেটরি অথরিটি করা প্রয়োজন বলেও মনে করে কোয়াব। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কক্সবাজারের পর্যটন শিল্প। একদিকে ঘূর্ণিঝড় মোরার আঘাতে উড়ে গেছে সৈকতের অনেক ব্যবসা প্রতিষ্ঠান, অন্যদিকে সমুদ্র সৈকত পর্যটক শূন্য থাকায় সব ব্যবসায় নেমে এসেছে স্থবিরতা। এ অবস্থায় পুনরায় ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সুজউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সব সময় পর্যটকের সমাগম থাকে, কিন্তু ঘূর্ণিঝড় মোরার প্রভাবে পুরো সৈকত এখন পর্যটক শূন্য। খালি পড়ে আছে সৈকতের সবকটা কিটকট, বেকার হয়ে পড়েছে সৈকতের ফটোগ্রাফার, কিটকট ও হোটেল শ্রমিকরা। এতে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটছে তাদের। ঘূর্ণিঝড় মোরার পর থেকে আমরা অনেক কষ্টে আছি, এখানে একজন পর্যটকও নাই, পুরো বীজটাই কালি। আমাদের বর্তমানে কোনো বুকিং নাই, কোনো পর্যটক নাই, আমাদের এখন খুব অফ সিজন যাচ্ছে। সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি পয়েন্টে আছে 1000-এর অধিক শামুক, ঝিনুক ও বার্মিজ পণ্যের দোকান, কিন্তু ঘূর্ণিঝড় মোরার আঘাতে অনেকটাই লন্ডভন্ড এসব ব্যবসা প্রতিষ্ঠান। মোরার ঘূর্ণিঝড়ে আমার দোকানের প্রায় 5 লাখ টাকার মাল ক্ষতি হয়েছে। এত বড় হবে যেটা জানি না, তো মালগুলো আমরা সরাই না, মালগুলো আমাদের দোকানে ছিল, তো সব মাল উড়ে নিয়ে গেছে বাতাসে। আমরা এখন অসহায় অবস্থায় জীবন যাপন করতেছি। সুগন্ধা, বীজ, ঝিনুক ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নেতা জানালেন, সরকারি সহায়তা পেলে সৈকতের ব্যবসায়ীরা পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে। সরকার যদি কোনো ধরনের কোনো হেল্প না করে, আমরা তো এমনি তো ব্যবসায়িকভাবে আরো দুর্বল হয়ে পড়বো।
অ্যাকচুয়ালি আমরা সরকারিভাবে কিছু অনুদান চাই। হোটেল মালিক সমিতির নেতা জানালেন, পর্যটন সংশ্লিষ্ট সকল খাতে বিশেষ ছাড় দিলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব। বিভিন্ন সেক্টর আছে, যেমন পরিবহন সেক্টর আছে, বিমান আছে, যারা আসতে চায় কক্সবাজারে, এবং আমরাও আছি। আমরা যদি এই ক্ষেত্রে যদি একটা ভালো ছাড় দিতে পারি, তাহলে আমি মনে করি এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো। হোটেল মালিকদের দেয়া তথ্য মতে কক্সবাজার হোটেল মোটেল জোনে গড়ে উঠেছে 4.5 শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস ও রিসোর্ট। কর্মরত রয়েছে 10,000-এর অধিক কর্মচারী। সময় সংবাদ, কক্সবাজার। মাত্রাতিরিক্ত দূষণে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের কবলে পড়েছে রাজধানী ঢাকা। চারপাশের বিষাক্ত পরিবেশে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। এই অবস্থার জন্য অত্যধিক জনসংখ্যার চাপ আর সবুজের সংকটকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতন হওয়ার তাগিদ পরিবেশ অধিদপ্তরের। বাবুল হোসেনের ক্যামেরায় আরো জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। শীতের কুয়াশা নয়, গ্রীষ্মের ভর দুপুরে ধুলার চাদর ভেদ করে রাজধানীর গাবতলী বেড়ে বাঁধে যানবাহন চলাচলের দৃশ্য এটি। শুধু এই সড়কেই নয়, অবিরাম খোঁড়াখুড়ির কারণে নগরীর অন্যান্য সড়কেও উঠছে ধুলা, দুর্ভোগে পড়ছে মানুষ। 5-7 বছর ধরে এখানে ব্যবসা করতেছি, এখানে মানে এই ধুলায় খাইয়ে রয়েছি। রাজধানীর আশপাশে গড়ে ওঠা প্রায় 1200 ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া প্রতিদিন মিশে যাচ্ছে বাতাসে। সেই সাথে কলকারখানা ও যানবাহনের ধোঁয়া যুক্ত হয়ে বাতাসে বাড়িয়ে দিচ্ছে কার্বনের মাত্রা। কার্বনের গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা 290 থেকে 300 ppm হলেও ঢাকার বাতাসে মিলছে 350 ppm। যানবাহন শুধু বাতাসেরই নয়, শব্দ দূষণও ঘটাচ্ছে রাত দিন। তথ্য মতে দিনের বেলায় গ্রহণযোগ্য শব্দের মাত্রা 50 ডেসিবেল হলেও রাজধানীর অধিকাংশ স্থানেই 100 ডেসিবেলের বেশি শব্দ উৎপন্ন হচ্ছে। নাগরিকদেরও দায়িত্ব আছে, সবসময় সরকার সবকিছু পারবে না। একটা হরন দেওয়ার জন্য প্রতিটি গাড়িতে পুলিশ দেওয়া সম্ভব না। এখন যদি ড্রাইভার এবং যারা গাড়ি চালাচ্ছেন তারা যদি সচেতন না হয়, কারো পক্ষে সম্ভব না পুরো দেশটাকে বা রাজধানীকে ভালো করা। রাজধানী ঘিরে বয়ে চলা বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী ও শীতলক্ষা সহ 6টি নদী দূষণ কবলিত। নদীগুলোর বিষাক্ত জল স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে নগরবাসীকে, বিষিয়ে তুলছে পরিবেশ। সমীক্ষা বলছে নদী দূষণে তীরবর্তী এলাকার মানুষ ডায়রিয়া সহ পানিবাহিত প্রায় 20 ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। বিচ্ছিরি গন্ধ হয়, গোসল করলে চুলকানি আর গা হয়ে যায়। পুষ্কুনি পানিটা হচ্ছে পরিষ্কার থাকে, মাছ থাকে, এটা তো পুষ্কুনির চেয়েও খারাপ হয়ে গেছে। প্রতিদিনই বাড়ছে রাজধানীর জনসংখ্যা। জনসংখ্যার এই আধিক্যকে রাজধানীর পরিবেশ দূষণের প্রধান নিয়ামক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শহরে মানুষের চাপ কমানোর পাশাপাশি দূষণ কমাতে সবুজায়নের পরামর্শ দিচ্ছেন তারা। জনসংখ্যার চাপে প্রকৃতিকে ধরে রাখা তো কষ্টকর। মানুষ বাড়ছে, তার বাসস্থান লাগবে, কর্মসংস্থানের জন্য কলকারখানা লাগবে। প্রকৃতির সাথে যদি আমাদের যোগাযোগ না বাড়ে, তাহলে প্রকৃতির প্রতি আমাদের মমত্ব বাড়বে না। আর প্রকৃতির প্রতি মমত্ব না বাড়লে পরিবেশ কোনোদিন ঠিক থাকবে না। এই অবস্থায় দূষণ রোধে সংশ্লিষ্ট সব সংস্থা ও প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার তাগিদ দিচ্ছে পরিবেশ অধিদপ্তর। সমস্যাটা বহুমাত্রিক। বিভিন্ন সংস্থা এবং গোষ্ঠীর যে কাজগুলো তারা যদি যত্ন না করে, পরিবেশ একার পক্ষে তার এই কাজগুলি করা সম্ভব না, কারণ পরিবেশের লোক সংখ্যা সীমিত এবং তার সম্পদও সীমিত। দূষণের কারণে শুধু মানুষের উপরই নয়, রাজধানীর প্রাণীকুলের উপরও পড়ছে বিরূপ প্রভাব। দিন যত যাচ্ছে জনবহুল এই শহরের পরিবেশ দূষণ ততই ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই এই দূষণের লাগাম টেনে ধরতে না পারলে অদূর ভবিষ্যতে মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হতে হবে রাজধানীবাসীকে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। 30 জুনের মধ্যে অনলাইনে মূসক নিবন্ধন না করলে আমদানি রপ্তানি কার্যক্রম চালাতে পারবে না কোনো প্রতিষ্ঠান। এক্ষেত্রে একাধিক নোটিশ দেওয়ার পরও কোনো ভ্যাটযোগ্য প্রতিষ্ঠান নিবন্ধন না করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে ভ্যাট কমিশনার। ঢাকা কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনার পূর্ব কার্যালয়ে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনার AKM নুরুজ্জামান। তবে নতুন আইনে কোনো প্রতিষ্ঠান 15% ভ্যাট দেওয়ার যোগ্য হলেও তথ্য লুকিয়ে 4% টার্নওভার করার জন্য নিবন্ধন নিলে সেটা চিহ্নিত করা বড় চ্যালেঞ্জ বলে জানান কমিশনার। নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে নিবন্ধনের আওতায় আনতে নিবন্ধন মেলা সহ প্রতিষ্ঠান বরাবর নিবন্ধন গ্রহণের অনুরোধ করে চিঠি দেওয়া হচ্ছে। 11 ডিজিটের যে পুরাতন নিবন্ধন সেটা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তখন তার সমস্ত ধরনের আমদানি রপ্তানি ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আমরা প্রথমেই তাকে গুরুদণ্ডের শাস্তি দেব না, কিন্তু কেউ যদি একাধিক নোটিশ পাওয়ার পরও নিবন্ধন না হয় তাহলে আইন অনুযায়ী প্যানাল সেকশনের যে বিধিবিধানগুলো আছে সেগুলো কঠোরভাবে প্রতিপালন করে আমরা কাজ করব।
বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আপন জুয়েলার্সের 5টি শোরুম থেকে 13.5 মণ স্বর্ণ আনুষ্ঠানিকভাবে জব্দের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ও ডায়মন্ড শুল্ক আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দারা। এ সময় শোরুমের সামনে ভিড় করতে দেখা যায় উদ্বিগ্ন গ্রাহকদের। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রোববার সকালে রাজধানীর সীমান্ত স্কয়ারে অবস্থিত আপন জুয়েলার্সের শোরুমে প্রবেশ করেন শুল্ক গোয়েন্দারা। এ সময় সংশ্লিষ্টদের উপস্থিতিতে একে একে খোলা হয় সিলগালা। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আনুষ্ঠানিকভাবে অলংকার জব্দ কার্যক্রম শুরু করে সংস্থাটি। একইভাবে রাজধানীর গুলশান ডিসিসি মার্কেট, গুলশান অ্যাভিনিউ, উত্তরা ও মৌচাকের শোরুমে শুল্ক গোয়েন্দাদের আলাদা টিম অভিযান চালায়। 7 ঘন্টার আনুষ্ঠানিক জব্দ প্রক্রিয়া শেষে 5টি শোরুমের স্বর্ণ ঢাকা কাস্টমস হাউসের শুল্ক গুদামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। জব্দকৃত স্বর্ণালংকারের বাজার মূল্য প্রায় 250 কোটি টাকা। যেগুলো ডিসপিউটেড, যেগুলো নিয়ে কোনো সমস্যা আছে, সেগুলোকে আমরা একটা তালিকায় আটক করছি এবং বাংলাদেশ ব্যাংকে জমা দেব, এবং একই পদ্ধতিতে আমরা সাময়িক আটক করছি যে স্বর্ণগুলোর ব্যাপারে অর্ডার এবং বুকিং আছে, এবং সেগুলোরও আমরা মালিক পক্ষের কাছে তালিকা চাইব। সেগুলো ভেরিফাই করার পরে যদি ফেরতযোগ্য হয় তাহলে আমরা সেটা আইনানুগভাবে পরবর্তীতে সেটার ব্যাপারে নিষ্পত্তি করব। এদিকে মেরামত করতে দিয়ে এখনো অলংকার পাননি এমন গ্রাহকদেরও উপস্থিতি ছিল কয়েকটি শোরুমে। এ সময় তারা নিজেদের বৈধ স্বর্ণালংকার ফেরত পাওয়ার দাবি জানান। আমার একটা জিনিস বিক্রি করা হয়েছিল 5.5 ভরির, তো ওইখান থেকে আমাকে 1 লাখ টাকা দেওয়া হয়েছে, আর 1 লাখ টাকা দেওয়ার ডেট দেওয়া হয়েছে। তো এটা যখন এই প্রবলেম হয়, আসার পরে আমি প্রতি সপ্তাহে আসতেছি, আসার পরে বলতেছি আপনাদেরকে সামনে জানানো হবে, এভাবেই শুধু ঘুরতেছি, টেনশন করতে শেষ। কারণ আমরা একটা নিশ্চয়তার কিছুই পাচ্ছি না পাচ্ছি গভর্নমেন্ট থেকে, না পাচ্ছি আপন জুয়েলার্স থেকে। এর আগে গত 14 ও 15 মে শুল্ক গোয়েন্দারা আপন জুয়েলার্সের 5টি শোরুমে অভিযান চালিয়ে প্রায় 13.5 মণ স্বর্ণ ও 427 গ্রাম ডায়মন্ড সাময়িকভাবে জব্দ করে। এরপর আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তার 2 ভাইকে আত্মপক্ষ সমর্থনে শুল্ক গোয়েন্দাদের পক্ষ থেকে 3 দফায় শুনানির সুযোগ দেয়া হলেও কোনো প্রকার বৈধ কাগজ দেখাতে পারেননি তারা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। গাবতলীর গরুরহাটে মাংস ব্যবসায়ী সমিতির অফিসে অবৈধভাবে দেয়া তালা না খুললে অবিলম্বে মাংস ব্যবসায়ী সমিতি বিলুপ্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় সিটি কর্পোরেশনকে বারবার বললেও তালা না খুললে এবং দোষীদের আইনের আওতায় না আনায় ক্ষুব্ধ হয়ে মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেন রবিউল আলম। অতিরিক্ত খাজনা আদায় করছে গাবতলী গরুরহাট, মাংস ব্যবসায়ীদের অফিস তালা মেরে দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠানের কারণে 15 মাস আন্দোলনে জনগণের অধিকার এবং মাংস ব্যবসায়ীদের দাবি বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়ার কারণে আমি পদত্যাগ করলাম। 7 দিনের ভিতরে যদি গাবতলী গরুরহাটে মাংস ব্যবসায়ী সমিতির অফিস খুলে দেওয়া না হয়, তাহলে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি বিলুপ্ত ঘোষণা করা হবে। নানা অভিযোগ, অনুযোগ আর অনিয়মের মধ্য দিয়ে চলছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সকাল থেকে টিসিবির খোলা ট্রাকের সামনে লম্বা লাইন। ক্রেতাদের অভিযোগ, একই ব্যক্তিকে বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে দেয়া হচ্ছে অধিক পরিমাণে পণ্য। অভিযোগ অস্বীকার করে ডিলাররা বললেন, লাইনে দাঁড়ানো সবাইকে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজধানীর 35টি স্থানে খোলা বাজারে পণ্য বিক্রি করছে টিসিবি। চাহিদা থাকলে শেষ রমজান পর্যন্ত খোলা বাজারে পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছে টিসিবি কর্মকর্তারা। চরম সিন্ডিকেট, কিছু মহিলা আছে যারা কিনা 2-3 করে নিতেছে। সাধারণত 2 কেজি মশারির ডাল একটা পলিথিনে কতটুকু হইতে পারে সেটা আমাদের অবশ্যই ধারণা আছে, কিন্তু মাঝে মাঝে দেখতেছি একই পলিথিনে মনে হয় যে 3 থেকে 4 কেজি। কিছুক্ষণ আগে এক মহিলা দেখলাম ওই সামনে, সে নাকি 2 বার নিছে। বাজারের তুলনায় এখানে দামটা অনেক কম, আপনার মিনিমাম 5 টাকা করে কম আছে সবকিছুতে। লাইনের ব্যাপারটা ভাই, এখানে যে লাইন ধরে আসবে তারই আমার দিতে হইব, যে লাইনে আসবে। এখন দেখা গেছে একজন যদি 3 বার দাঁড়ায়, সে যদি কষ্ট করে নিতে পারে নেক, আমি তো আসলে আমি বাড়ি করে দিতে পারুম না। শিশুদের ঈদ আনন্দকে দ্বিগুণ করে দেয় বাহারি পোশাক। রাজধানী বিপণী বিতানগুলো সেজেছে উৎসবের রঙে বাহারি পসরায়।
শিশুদের স্বস্তি নিশ্চিত করতে আরামদায়ক পোশাকের খোঁজ করছেন অভিভাবকরা। আর বিক্রেতারা বলছেন শিশুদের সব পোশাকই থাকছে বৈচিত্র্য আর নতুন ঢঙের ছোঁয়া। রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে ঈদে শিশুদের পোশাকের খবর জানাচ্ছেন মৌসুমী মৌ, ছবি তুলেছেন শাহিনুর রহমান। কেটে যাচ্ছে সময়, কাটানোর প্রহর একটু একটু করে কমিয়ে দিচ্ছে অপেক্ষা। আসছে ঈদ, আর তাই শত ব্যস্ততার ফাঁকে এখন থেকে একটু ফুরসত পেলেই বিপণী বিতানগুলোতে ছুটছে রাজধানীবাসী। এ ব্যাপারে তাদের বাড়তি মনোযোগ পরিবারের ছোট সদস্যটির প্রতি। বাইনার ফুলঝুরি আর রাজ্যের ইচ্ছে নিয়ে তাই বিপণী বিতানগুলোতে ভিড় করছে এই ক্ষুদে ক্রেতারা। আমার কেনাকাটা করতে অনেক ভালো লাগে। আমার নতুন জামা কাপড় ভালো লাগে পরতে, ফ্রক আর সালোয়ার কামিজ। এখন আমার ঈদের ড্রেসও কেনা হয়ে গেছে। আমার ঈদের ড্রেসের কালার হচ্ছে নেভি। কাপড়ের ধরন আর ঋতুর বিবেচনায় বাহারি পোশাকে শিশুদের একটি রঙিন ঈদ উপহার দেওয়ার প্রত্যয় অভিভাবকদের। ভিড় কম থাকে, এখন অনেকটুকু নিত্য নতুন পাওয়া যায়, অ্যাভেলেবল পাওয়া যাবে, সেই কারণে আগে আসে। বাচ্চাদের যখন যেটা চোখে পড়ে চুজ করে বা দেখে, তো সাথে সাথে কিনে নেই, ঈদের আগে যেন ভিড় ভাট্টা টেনশন না থাকে যে কেনা হয়নি। ওরা নতুন জামা কাপড় পরে সবার সাথে ঘুরবে, ঈদের আনন্দ উপভোগ করবে, খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে। যদিও আগেভাগেই তোড়জোড় করে কেনাকাটা শুরু করতে কার্পণ্য করেননি ক্রেতারা, তবুও বিক্রেতারা একে বলছেন মন্দের ভালো। এখন স্পেশাল আছে সারারা, লেহেঙ্গা, এগুলোই বারবার চাচ্ছে, এগুলোই চাহিদা ভালো। প্রথম সপ্তাহ যেভাবে গেছে তার চেয়ে আরো ভালো আশা করতেছি আর কি, এবং আশা করি যে ভালো হবে। মানুষজন শুরুতে জামা কাপড় কেনে, পরবর্তীতে দেখা গেছে একটা ড্রেসের সাথে ম্যাচিং করে জুতা কেনে, সেক্ষেত্রে জুতার কাস্টমার বর্তমানে একটু কম। আগামী সপ্তাহ থেকে লোকে লোকারণ্য হয়ে উঠবে রাজধানীর বিপণী বিতানগুলো, এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। গ্রীষ্মকালীন সুস্বাদু ফল লিচুতে ছেয়ে গেছে রাজশাহী নগরীর বাজারগুলো। ক্রেতারা বলছেন দাম এবার একটু বেশি। ঝড় ও শিলাবৃষ্টিতে প্রচুর লিচু নষ্ট হয়ে যাওয়ায় দাম বেড়ে গেছে বলে দাবি বাগান মালিক ও ব্যবসায়ীদের। আব্দুল সালামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহী অঞ্চলের সবকটি বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে টসটসে দেশি বোম্বাই ও চায়না জাতের লিচু। লালচে রং ধারণ করা লিচুর ভারে হেলে পড়েছে অধিকাংশ গাছের ডালপালা। গ্রীষ্মকালীন সুস্বাদু এই ফলটি পেরে বিক্রির উদ্দেশ্যে বাজারে তুলছেন বাগান মালিকরা। রমজানে ব্যাপক চাহিদা থাকায় ক্রেতারা ভিড় করছেন লিচুর দোকানগুলোতে। আকারভেদে 100 দেশি লিচু 200, বোম্বাই 300 ও চায়না লিচু বিক্রি হচ্ছে 400 টাকায়। ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত আমদানি না থাকায় দাম কিছুটা চড়া লিচুর। গতবার 7 থেকে 8 হাজার মাল হয়, এবার 1003-5 মাল হয়েছে, মানে গতবার তুলনায় এবার কম। দাম হচ্ছে আনুপাতিক হারে বেশি, 3032 এরকম দাম। তবে দাম কিছুটা বেশি হলেও খেতে সুস্বাদু হওয়ায় ক্রেতারা কিনছেন লিচু। লিচুটা খুব সুস্বাদু পেলাম, লিচুর দামটা অনেক বেশি। 150 টাকা, মানে 150 টাকা ছিল, এবার 250-300 টাকা। বিক্রেতারা বলছেন টানা কয়েক দফা ঝড় ও শিলাবৃষ্টিতে অনেক লিচু ঝরে পড়ায় এবার দাম কিছুটা বেড়েছে। মুম্বাইটা এগুলো আমরা 2400 টাকা হাজার, আর আপনার চায়না 350 টাকা থেকে 3500 টাকা। দাম একটু বেশি, কারণ হচ্ছে শিলটিল পরিবার নষ্ট হয়ে গেছে, কারণে দাম বেশি। বুঝতে তো পারছেন, ঝড় ঝাপটা মেলায় হয়। জেলার 395 হেক্টর জমির বাগানে 2800 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। অসময়ে তরমুজ চাষ করে সফল হয়েছেন চুয়াডাঙ্গার কৃষকরা। বাম্পার ফলন ও দাম বেশি পেয়ে খুশি তারা। কৃষি বিভাগ জানায় সদর উপজেলার ধারাবাড়িয়া, বেগমপুর, নেহালপুর ও ছাগলাপাড়া সহ 10টি গ্রামের প্রায় 350 হেক্টর জমিতে নতুন জাতের তরমুজ চাষ করেছেন কৃষকরা। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে অসময়ে তরমুজ চাষে বাম্পার ফলন হয়েছে। অসময়ে এ তরমুজ সুস্বাদু ও মিষ্টি হওয়ায় বাজারে এর চাহিদা অনেক বেশি বলে জানান কৃষকরা। আর অল্প সময়ে ফলন ও দাম বেশি পেয়ে খুশি তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান অসময়ের এ তরমুজ চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা লেনদেনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান 3টি সূচকের মধ্যে 3টি সূচকই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন চলছে। শুরুতে যদি আমি জানিয়ে দিই, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্স, এই সূচকটি এখন পর্যন্ত 20.18 পয়েন্টের মতো বেশি বেড়ে গেছে এবং অবস্থান করছে 5,464 পয়েন্টে। ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ডিএসসি এস সূচক, এখানে 3 পয়েন্টেরও বেশি বেড়েছে এবং অবস্থান করছে 1,266 পয়েন্টে। ডিএসসি 30 ইন্ডেক্স বাছাই সূচক আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী প্রবণতা 7 পয়েন্টেরও বেশি বেড়ে অবস্থান করছে 2036 পয়েন্টে। টাকার অঙ্কে এখন পর্যন্ত লেনদেন শেষ করেছে 211 কোটি টাকার লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে 177টি প্রতিষ্ঠান এবং দর কমেছে 60টি প্রতিষ্ঠান। দর অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি 52টি প্রতিষ্ঠানের দর কোনো ধরনের পরিবর্তন হয়নি। টপ 20 শেয়ারের তালিকায় দেখে নেই। প্রথমে অবস্থান করছে এনজেল বিডি 122 টাকা 60 পয়সা দর নিয়ে, যার সর্বোচ্চ দর 123 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন 121 টাকা 60 পয়সা অবস্থান করছে। তালিকার 2 নম্বরে অবস্থান করছে ইফাদ অটোস 131 টাকা 80 পয়সা দর নিয়ে, যদিও এই প্রতিষ্ঠানটি 135 টাকা 90 পয়সা সর্বোচ্চ দরে লেনদেন করছে এবং 131 টাকা 80 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন করেছে তালিকার 2 নম্বরে থাকা ইফাদ অটোস। তালিকার 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং খাতে একটি প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক উঠে এসেছে 79 টাকা 70 পয়সার দর নিয়ে, সর্বোচ্চ দর 79 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন 78 টাকা 30 পয়সা হলেও গতকাল আমরা দেখেছি এই প্রতিষ্ঠানটি 78 টাকা 70 পয়সায় লেনদেন করেছিল। তালিকার 4 নম্বরে রয়েছে লঙ্কা বাংলা ফিনান্স 52 টাকা 30 পয়সা দর নিয়ে এবং সর্বোচ্চ দর 52 টাকা 40 পয়সা, যদিও সর্বনিম্ন 51 টাকা 10 পয়সায় লেনদেন করছে এই প্রতিষ্ঠানটি। বারাকা পর রয়েছে তালিকার 5 নম্বরে 44 টাকা 20 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 44 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন 44 টাকা 10 পয়সায় লেনদেন করছে এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 7 নম্বরে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড 187 টাকা 80 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 189 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি 187 টাকা অবস্থান করছে। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 8 নম্বরে রয়েছে সামিট পাওয়ার 41 টাকা 20 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 41 টাকা 90 পয়সা, যদিও 41 টাকা 10 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন করছে তালিকার 8 নম্বরে থাকা সামিট পাওয়ার। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ারের তালিকার প্রথম কয়েকটি অবস্থান জানিয়ে দিচ্ছিলাম। আবারও জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্যের শিরোনামগুলো। রাঙামাটির লংগদুতে পরিবহন ব্যবসাকে কেন্দ্র করে জেএসএস খুন করে নয়নকে, দাবি পরিবারের। প্রশাসনের সহায়তায় চলে তাণ্ডব, অভিযোগ পাহাড়িদের, চলছে অর্ধদিবস অবরোধ। ঈদে লঞ্চের টিকিট বুকিং শুরু কাল, কালোবাজারি ঠেকাতে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা, জানালেন লঞ্চ মালিকরা। মাত্রাতিরিক্ত দূষণে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের কবলে ঢাকা, জনজীবন দুর্বিষহ। অতিরিক্ত জনসংখ্যার চাপ আর সবুজের সংকটই কারণ বলছেন বিশেষজ্ঞরা। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে ক্ষতির মুখে কক্সবাজারের পর্যটন শিল্প, ঝড়ে ক্ষতিগ্রস্ত সৈকতের বহু ব্যবসা প্রতিষ্ঠান, ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি। এবং গ্রীষ্মকালীন সুস্বাদু ফল লিচুতে ছেয়ে গেছে রাজশাহীর বাজার, ঝড় ও শিলাবৃষ্টিতে নষ্ট হওয়ায় বেড়েছে দাম, দাবি ব্যবসায়ীদের। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ে।